তুমি এগুলো সব জায়গায় এক্সাম দিবা এবং চেষ্টা রাখবো সব জায়গায় তোমার টপ হয়, টপ 200-র মধ্যে থাকতে পারো, এটা তুমি মাথায় রাখবা। ওকে, আচ্ছা, মেইন বই কোশ্চেন ব্যাংক। এখন ভাই অনেকে প্রশ্ন করে যে ভাই আমি কি আমার প্রিপারেশন আরো জোরদার করা যাবে, আমি কি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিব? আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অদম্য একাডেমি। আজকে আমাদের আলোচনার বিষয় সেকেন্ড টাইম অ্যাডমিশন। সেকেন্ড টাইম অ্যাডমিশনের আমরা ভার্সিটি ইউনিট অ্যাডমিশন নিয়ে আলোচনা করবো, অর্থাৎ আমাদের কি কি ইউনিভার্সিটি আছে তোমরা দেখতেই পারতেছো, আমরা কি কি বেস্ট হয়তো ভাই প্রিপারেশন নিব। আর সেকেন্ড টাইমের আমরা বেসিক কিছু আলোচনা করবো যে আসলে কাদের জন্য সেকেন্ড টাইম, এবং আসলে সেকেন্ড টাইম হচ্ছে প্রিপারেশনে আসলে কতদূর কি করা যায়, অথবা কারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা না, এই ব্যাপারটা। ঠিক আছে, আচ্ছা এখন আসো যে সেকেন্ড টাইম তোমরা মোটামুটি এইচএসসি 24 যারা আসো, এইচএসসি 24 তাদের কিন্তু অ্যাডমিশন শেষ, মোটামুটি অ্যাডমিশন শেষ। এখন কিছু বিশেষায়িত কলেজ, 7 কলেজের ভর্তি বাকি আছে। সো যারা ওখানে পড়ার হয়তো পড়বা, এবং ম্যাক্সিমাম একটা বড় অংশ আছে হয়তো প্রাইভেটে চলে যাবা অথবা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা, এটাই কিন্তু রেশিওটা বেশি হয়। এবং সেকেন্ড টাইমে অনেকজন চান্স পায় না। তাই একটা বই এতবার পড়েও চান্স না হওয়ার কারণটা কি? কারণটা হয়তো বা তার মেন্টাল ক্যাপাবিলিটি ছিল না, অথবা সে হচ্ছে পড়াটাকে গুছাই নিতে পারে নাই, অথবা একই ভুল সে বারবার করছে পরের বার এসেও। সো আমি একবার ভুল করছি, ঠিক আছে, এখন আমার ভুলগুলোকে শুধরাইতে হবে, এটা হচ্ছে সেকেন্ড টাইমের মূল বিষয়। এখন আসলে ভাই সেকেন্ড টাইম কাদের জন্য, আমরা সেকেন্ড টাইম নিব কিনা? তোমরা যারা এইচএসসি 24-এর পরীক্ষা দিছো, তোমাদের কিন্তু এইচএসসি 24-এর পরীক্ষাটা খুবই ইজি হয়েছে, এবং এটা কিন্তু এইচএসসি জাতের মধ্যে না, ঠিক আছে। সো তোমরা যারা শুধু A+-এর ভিত্তি করে নিজেরা ভাবছো যে আমার ভালো ইউনিভার্সিটিতে পড়া উচিত, অথবা তোমার বাবা মা মনে করছে আমার ছেলে মেয়েকে ভালো ইউনিভার্সিটিতে পড়া উচিত, সো এটা একটা ভুল ধারণা সৃষ্টি হয়ে গেছিলো যে হচ্ছে আসলে সবাই কিন্তু ভালো স্টুডেন্ট না, বা সবার কিন্তু মেধা একদিকে থাকে না, কারণ পড়াশোনাই কিন্তু লাইফের সব না। কারো মেধা পড়াশোনার দিকে থাকে না, অথবা কারো মেধা একটা সেক্টরে থাকে না, হয়তো তুমি ভুল সেক্টরের প্রিপারেশন নিছো, তুমি হয়তো বা মেডিকেলে যাওয়া উচিত ছিল, তুমি ইঞ্জিনিয়ারিং নিছো, অথবা তোমার ভার্সিটি প্রিপারেশনের বাইরে কোনো কিছু উচিত ছিল না, তুমি মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো, এই জায়গায় তোমার কাল হয়ে গেছে এই ভুলগুলা। সো এখন সময় আছে ভুলগুলা শুধরানোর। এমন অনেকেই আছো যারা এখনো ক্যাপেবল না, তারা কি করবা? তারা একটাই কথা, তারা সেকেন্ড টাইমে আসার দরকার নাই, লাইফ থেকে 1 বছর নষ্ট করার দরকার। এটা কিভাবে বুঝবা? ধরো তোমার এখন সেকেন্ড টাইমের দিকে যাইতে ইচ্ছা করতেছে না, অথবা তোমার বাবা মা বলতেছে পাবলিকে পড়তেই হবে, দরকার হলে 10 বার তোকে পড়াবো, তাও তুই পাবলিকে পড়, তোকে কোচিং করাবো, টাকা দিব, সব, কিন্তু তুমি বুঝতেছো তোমার দ্বারা হবে না, এবং তোমার সেই মানসিক রুচিটাও নাই পড়াশোনা করার। সো তখন কিন্তু তুমি এটার মধ্যে ক্যাপেবল না, তোমার ভাই দরকার নাই সেকেন্ড টাইমে আসা, তুমি বাবা মাকে বুঝায় তখন একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়ে যাও, এটাই তোমার জন্য ভালো হবে। আর তোমার যদি মনে করো যে না, তোমার এখন অবশ্যই পাবলিক ভার্সিটিতে পড়তে হবে তোমাকে, পাশাপাশি তোমাকে এখন যে ভুলগুলা করছো তুমি ঠিক করছো যে না, ভুলগুলো করা যাবে না, আগের বার তুমি অনেক ভালো প্রিপারেশন নিয়েছিলা, ভাগ্যের কাছে হেরে গেছো, অথবা প্রিপারেশনই ঠিক মতো নিতে পারো নি, তুমি বুঝে উঠতে পারো নি, এমনও হয় না যে বুঝে উঠতে পারো নাই। সো তাদের জন্য এই যে সেকেন্ড টাইম প্রিপারেশন। সো তখন তোমার ক্যাপাবিলিটির দিকে থেকে অ্যান্সার কি আসলো যে ইয়েস, আমার সেকেন্ড টাইমে যাওয়া উচিত। সো তুমি এখন সেকেন্ড টাইমে পড়াশোনা শুরু করতে পারো। সেকেন্ড টাইমে পড়াশোনা শুরু করার মূল যে ইয়াটা, যে হচ্ছে ধৈর্য নিয়ে পড়াশোনা করা, ঠিক আছে। তোমার অবশ্যই তোমার মধ্যে ধৈর্য রাখতে হবে। এখন ব্যাপার কি, তুমি কিছুদিন পরেই তুমি হয়তো দেখবা যে হচ্ছে তোমার ফ্রেন্ডরা ফেসবুকে আপলোড দিচ্ছে, ইউনিভার্সিটি ক্লাস করতেছে, ল্যাব করতেছে, আবার হচ্ছে মনে করো যে বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছে, স্টোরি দিচ্ছে। সো এই জিনিসগুলো তোমাকে অনেক ভাববে, তুমি এখনো সেই কোশ্চেন ব্যাংক, সেই এইচএসসির বই, একই ফিজিক্স, ইসাক স্যার, হাজারি স্যার, এই বইগুলাই পড়তেছো, এগুলো অবশ্যই খারাপ লাগার জিনিস ভাই। পাশাপাশি তোমার সমাজের হয়তো খোটা দিচ্ছে, বাসা থেকে খোটা দিচ্ছে যে অমুকের ছেলে চান্স পেলেও তুই পাইস নাই, রাতের বেলা মনে হচ্ছে যে বাবা মা এত টাকা খরচ করছে, কি করলাম না করলাম জীবনে, যে আবার টাকা পয়সা খরচ করতেছি। সো এগুলা অনেক স্বাভাবিক বিষয়, ঠিক আছে, এই জন্য তোমাকে ধৈর্য রাখতে হবে। তুমি ভাই সৃষ্টির সেরা জীব, ঠিক আছে। সো আল্লাহ ধরে নেবে যে আল্লাহ তোমার একটা পরীক্ষা নিচ্ছে, এবং শীঘ্রই তুমি এটা ফলাফল পাবা ইনশাল্লাহ। ধৈর্য নিয়ে যদি কোনো পরীক্ষা দেওয়া যায়, তুমি এটা অবশ্যই ফলাফল পাবা। সো ইনশাল্লাহ তুমি এটা নিয়ে কখনো নিরাশ হয়ে যাও না, আল্লাহর প্রতি নিরাশ হয়ে যাও না, আল্লাহর প্রতি তুমি ভরসা রাখো, এবং সেই ভরসা নিয়ে তুমি আগের মতো পড়াশোনা শুরু করো। এবং তোমার দরকার পড়লে যে তুমি তোমার ফেসবুক টিউব সব বন্ধ করে দাও, নিয়মিত নামাজ কালাম পড়ো, লাইফটাকে নতুনভাবে সাজাও। সেকেন্ড টাইম শুরু হচ্ছে, লাইফেরও মনে করো সেকেন্ড টাইম, লাইফটাকে নতুনভাবে সাজাও। ওকে, সো এই হলো ধৈর্য নিয়ে পড়াশোনা করতে হবে, এটা শুরুতেই বললাম। তারপরে তোমার রেগুলারিটি মেনটেন করতে হবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট যে রেগুলারিটি মেনটেন করতে হবে। কারণ কি, তোমরা হয়তো এখন অনেকে মনে করছে ভাই আমার তো এখনো 1 বছর সময় আছে, আমি একটু 2টা মাস ঘুরি ফিরি, 2টা মাস আমি একটু রেস্ট নিই, অথবা 2টা মাস আমি কোনো স্কিল ডেভেলপ করি, নিজে নিজে আর্ন করবো, এগুলা মাথায় আসতে পারে, কিন্তু এগুলা ভুল ধারণা ভাই। তোমার সময় আছে 1 বছর না,
তোমার দেখো এইচএসসি 25 পরীক্ষা সামনের মাসে, এইচএসসি 26 আছে না, এদের পরীক্ষা কিন্তু এপ্রিল মাসেই হবে, 26-এর এপ্রিল মাসে। সো তোমার মোটামুটি 25 সাল, তুমি ফেব্রুয়ারি মার্চের মধ্যে অ্যাডমিশন ক্লোজ হয়ে যাবে, সামনের বছর অ্যাডমিশন। সো তুমি যদি সেই হিসাব করো, তোমার হাতে আছে 8 থেকে 9 মাস সর্বোচ্চ, এটাও মনে হয় বেশি বলে ফেললাম, 8 থেকে 9 মাস সর্বোচ্চ আছে প্রিপারেশন। সো এর মধ্যে তোমার প্রিপারেশন গোছাইতে হবে, এবং এটা দেখতে দেখতেই চলে যাবে। এবং এইচএসসি 25-এর অ্যাডমিশন, এইচএসসি পরীক্ষা শেষ হওয়া মানে অ্যাডমিশন জার্নি শুরু হয়ে যাওয়া, ঠিক আছে? তখন দেখবা বিওবির সার্কুলার হচ্ছে, এমআইএসটি হচ্ছে, সো এগুলো। তো তুমি কিসে কিসে পরীক্ষা দিতে পারবো ভাই? দেখো জিএসটি, কৃষিগুচ্ছ, সাস ইসলামিক ইউনিভার্সিটি, অর্থাৎ যেগুলো কৃষিগুচ্ছ তোমার হচ্ছে জিএসটি থেকে বের হয়ে গেছে যে 5টা, ওগুলা জাহাঙ্গীরনগর, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, আইইউটি, বিওপি, এগুলো তুমি দিতে পারবা। পাশাপাশি ন্যাশনাল থাকতেছে, বিশেষত কলেজগুলো থাকতেছে। ওকে, তো এইগুলা জায়গায় তুমি অ্যাডমিশন দিতে পারবে। এখন তোমার একটা কথা হচ্ছে যে ভাই আমি এখন কিভাবে কি পড়া শুরু করব? তোমার এখনই কোনো কোচিং সেন্টারে ভর্তি হওয়ার দরকার নাই, তোমার কাছে সব বই আছে। প্লাস ওই বই যদি পড়তে পড়তে একবারে অন্যরকম বানায় ফেলো, মনে করো যে নতুন বই নিতে পারো নতুন বই, অথবা ওই দাগানো বই তোমার জন্য এনাফ, এবং ওখান থেকে তুমি তো নিজে পড়ছো, ওটা তোমার বেশি কাজে দিবে। সো তোমার কি মেইন বইটা ভালো মতো পড়তে হবে। মেইন বইয়ের যদি কোনো ল্যাকিংস থাকে, ধরো কিসের ল্যাকিংসের কথা বলছি, ধরো তোমার বায়োলজি তুমি দাগানো লাইন পড়ো নাই, এখন পড়ে নাও। ম্যাথের কিছু অংশ করো নাই, সেটা এখন করো। অথবা তোমার বইয়ের মেইন বই বলতে আমরা কি বলতেছি, অ্যাডমিশনে কিন্তু বুকের বলতে মেইন বলতে বায়োলজি এবং কেমিস্ট্রি, বি এবং এই যে বায়োলজি এবং কেমিস্ট্রি, এইটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলার রিডিং অংশ থেকে প্রচুর থিওরি আসে, এটা বুঝতে পারছো? সো এখান থেকে কোন কোন জায়গা থেকে আসে, এগুলা দাগায় পড়ো এখন থেকে, অথবা দাগানো বইয়ের পিডিএফ নামে ওখান থেকে পড়ো। এটা যদি মেডিকেল বেস যদি বায়োলজি পড়তে পারো খুবই ভালো, মেডিকেল বেস যদি পড়তে পারো। এবং এখন চেষ্টা করবো তুমি ম্যাথ প্লাস বায়োলজি দেখানোর, সবখানে ম্যাথ প্লাস বায়োলজি দেখানোর চিন্তা করবো, ওই স্ট্র্যাটেজি নিয়ে এখন থেকে পড়া শুরু করো। ওকে, তো মেইন বইয়ের পাশাপাশি তোমার কি করতে হবে, কোশ্চেন ব্যাংক পড়তে হবে। শুরু করবা ভার্সিটি এ ইউনিট কোশ্চেন ব্যাংক দিয়ে, ঠিক আছে? ওই আবারও ভার্সিটি ইউনিট কোশ্চেন ব্যাংক, ঢাকা ভার্সিটি, জগন্নাথ, রাজশাহী ভার্সিটি, জাহাঙ্গীরনগর, যত কোশ্চেন আছে সব কোশ্চেন সলভ করবা। এগুলোর পাশাপাশি আবার গুচ্ছ সলভ করবা, কৃষি গুচ্ছ সলভ করবা, সব সলভ করবা। তুমি এগুলো সব জায়গায় এক্সাম দিবা, এবং চেষ্টা রাখবা সব জায়গায় যেন তোমার টপ হয়, টপ 200-র মধ্যে থাকতে পারো, এটা তুমি মাথায় রাখবা। ওকে, আচ্ছা, মেইন বই কোশ্চেন ব্যাংক। এখন ভাই অনেকে প্রশ্ন করে যে ভাই আমি কি আমার প্রিপারেশন আরো জোরদার করার জন্য আমি কি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিব, ইঞ্জিনিয়ারিং কোচিং করব? না ভাই, ইঞ্জিনিয়ারিং কোচিং করার দরকার নাই। ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে তোমার শিখাবে হচ্ছে রিটেন কিভাবে সলভ করতে হয়। তোমাকে কখনোই তুমি সেকেন্ড টাইম জন্য তোমার আলাদাভাবে কখনো এমসিকিউ করানো শিখাবে না। সো তোমার রিটেন শেখাবে, এই রিটেনের কোনো তুমি ফায়দা লুটতে পারবা না। যারা এটা শেখে তারা আলাদাভাবে আবার এমসিকিউর জন্য এই যে কোশ্চেন ব্যাংক পড়ে, মেইন বই একটু পড়ে, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ভার্সিটি ইউনিট প্রিপারেশন হয়, এটা সবাই বলে। কারণ কি? কারণ এখানে বেসটা যে তৈরি হচ্ছে। সো তোমার এখন কোনো বেজের দরকার নাই, তুমি 1 বছরে বহুত বেস তৈরি করছো তোমার নিজের, ঠিক আছে? অবশ্যই এটা কিন্তু একটা কথা যে তোমার বেসকে স্ট্রং করতে হবে, তোমার ভিত্তিকে স্ট্রং করতে হবে। এই জন্য আমার টপিক ওয়াইজ এখন কোনো সমস্যা থাকলে এগুলা সার্চ করে করে ইউটিউবে ক্লাস দেখতে হবে, ঠিক আছে? হোক সেটা এইচএসসিরও টপিক, বুঝতে পারছো? সো এই হলো আলোচনা। আমরা এখন কি অবশ্যই ইউনিট প্রিপারেশন নিব। এখন অফলাইন কোচিং জরুরি কিনা এটা আসতেছি। তুমি এখন যেটা করবা, যে এখন যেহেতু অনেক খরচ হচ্ছে তোমার এখন সেকেন্ড টাইমে যেহেতু হচ্ছে, ফার্স্ট টাইমে একটা খরচ হয়ে গেছে, সেকেন্ড টাইম নিজেরও রিগ্রেট ফিল হবে। আর অনলাইনে কোর্স যেহেতু কম, তুমি মোটামুটি যে কোনো একটা ভালো অনলাইন কোর্স করে নাও, কোর্স একটা কিনে রাখো সেকেন্ড টাইম প্রিপারেশনের, বুঝতে পারছো? অনলাইন সেকেন্ড টাইম প্রিপারেশনের কোর্স নিয়ে নাও, এগুলো মোটামুটি কম দামের মধ্যে যেটা হয় সেটা নিয়ে রাখো, সেই অনুযায়ী পড়াশোনা করো রেগুলার। আর অফলাইন কোচিং জরুরি কিনা, তুমি যদি এখন কিন্তু অফলাইন কোচিং ভর্তি হওয়া জরুরি না। অফলাইন কোচিং কেন জরুরি? তোমার কিন্তু শর্টকাট যা আছে, এবং কি বললাম ভাই, এখন থেকে যেগুলো করো নাই ফিজিক্স আর ম্যাথের, এই যে এই শর্টকাট ভালো মতো এখন থেকে সলভ করো, ঠিক আছে? ভালো মতো সলভ করো, ভার্সিটি ইউনিটের বই নিয়ে লাইন বাই লাইন সবগুলো ম্যাথ সলভ করো, শর্টকাট যত আছে সবগুলো সলভ করো, বুঝতে পারছো? আর এখন তোমার কোচিংয়ে গেলেও কিন্তু শর্টকাট শিখাবে না, সেরকম কিছু হয় না, 2 দিন পর আর যাবা না। সো অফলাইন কোচিং এখন কোনো দরকার নাই, তুমি এখন নিজে নিজে পড়াটা স্টার্ট করো। অফলাইন কোচিং তখনই করবা যখন এইচএসসি 25-এর পরীক্ষা শেষ হবে, তারপর একটা কোথাও ভর্তি হয়ে তখন তুমি জাস্ট এক্সাম দিবা, তোমার এক্সাম দিয়ে নিজেকে রেডি করবা, নিজেকে এক্সাম দিয়ে। কারণ কি, অফলাইন এক্সাম দেওয়াটা তোমার জরুরি যে কোনো কিছুর জন্য, ঠিক আছে? আচ্ছা, এই হলো আমার ওভারঅল এটার আলোচনা, ঠিক আছে? এখন অনেকে বলতে পারো যে ভাই আমি কি এখন ন্যাশনালে ভর্তি হব, পাশাপাশি এটা করবো, করা কি যাবে? অবশ্যই যাবে না কেন ভাই? তুমি ন্যাশনালে ভর্তি হও, পাশাপাশি এগুলা বিবেচনা করো, বলা যায় না তো। অনেকের হয়তো অ্যাবিলিটি আছে যে এবার না হলে প্রাইভেটে ভর্তি হবা, একটা স্টেপ নিবা, এটা একটা স্টেপ নিচ্ছ, না হলে প্রাইভেট,
কিন্তু অনেকের তো অ্যাবিলিটিটা নাই। তো যাদের অ্যাবিলিটিটা নাই তারা মোটামুটি ন্যাশনালে ভর্তি হয়ে থাকতে পারো, ঠিক আছে? কারণ হচ্ছে একটা বছর লাইফে নষ্ট হয়েছে, আরো মোটামুটি এগুলা নষ্ট করার কোনো দরকার হয় না, ঠিক আছে? সো তুমি ন্যাশনালে ভর্তি হয়ে এই অনুযায়ী প্রিপারেশনগুলো নিতে পারো। এটা হচ্ছে আমার ওভারঅল একটা আলোচনা। সো আমাদের কি ধৈর্য রেখে পড়াশোনা করতে হবে আর রেগুলারিটি মেনটেন করতে হবে। তুমি এখন একটা রুটিন তৈরি করো, তোমার ডেইলি একটা রুটিন তৈরি করো তো ভাই। এই রুটিনে তোমার রুটিন কখনো কিন্তু তোমাকে করবে না যে তুমি ফুলফিল একটা রুটিন তুমি 100% মেনটেন করতে পারবা না, জীবনও না। তুমি এখন থেকে যতদিন বেঁচে থাকবা 100% রুটিন তুমি কখনো মানতে পারবা না, কেউই এখন 100% রুটিন মানতে পারে না। সো তোমার এখন কি করতে হবে যে একটা রুটিন কেন তৈরি করবো, কারণ রুটিনটা তোমাকে পুশ করবে তোমার ব্রেনে সবসময়। ধরো তোমার রুটিনে লেখা আছে যে তুমি সন্ধ্যার দিকে 8টার দিকে পড়তে বসবা, তোমার যখন তুমি 8টার দিকেও বসছো না, তুমি 10টার দিকে বসছো কেন? কারণ তোমার যেই কাজের মধ্যেই ছিল তোমাকে পুশ করতেছিল যে তোমাকে এখন পড়তে বসা লাগবে। সো ওইটাই কিন্তু তোমাকে পড়ার টেবিলে নিয়ে আসছে। এই নিয়ে আসারই তোমার কিছুদিন পরে তোমার রেগুলারিটিটা এমনিতেই চলে আসবে, ঠিক আছে? তোমার যে রুটিনটা থাকে। সো তুমি একটা লাইফের রুটিন বানায় ফেলো। এবং কি বললাম, এই সেকেন্ড টাইম শুরু করতেছো মানে কি লাইফটাকেও সেকেন্ড টাইম ভাবে শুরু করো। এবং জীবনে যা যা ল্যাকিংস ছিল, পড়াশোনার বাইরেও যা যা ছিল, এগুলো সবগুলাকে ধূলিসাৎ করে ভালো মতো স্টার্ট করো ভাই এখন থেকে। বোঝা গেছে ব্যাপারটা? সো আমরা যেই রকম প্রিপারেশন নিয়েছিলাম, যেই বই ভিত্তিক, ওগুলাই প্রিপারেশন নিব। এবং মোটামুটি আমরা এবার যে ভুলগুলো আগেরবার করছিলাম এগুলো আমরা পুরোপুরিভাবে এড়াই চলার চেষ্টা করব, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।